খামেনেইকেই মিসাইল নয়, 10 বছরের গোপন পরিকল্পনা। আর শেষ মুহূর্তে কে দিয়েছিল সেই গোপন তথ্য? বিশ্বাসঘাতকতা করেছিল নিজেরই লোক। একজন মানুষ যিনি গত 36 বছর ধরে পৃথিবীর অন্যতম সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন ছিলেন। তিনি যে বাংকারে থাকতেন সেটি মাটির এত গভীরে ছিল যে লিফটে করে একদম নিচে পৌঁছাতেও পুরো 5 মিনিট সময় লাগত। মাল্টিপল লেয়ার সিকিউরিটি, হাজার হাজার এলিট গার্ডস এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স। তাকে টার্গেট করা এক প্রকার অসম্ভব ছিল। কিন্তু হ্যাকড ক্যামেরা, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নিখুঁত ব্লুপ্রিন্ট ব্যবহার করে মোসাদ এবং সিআইএ 2026 সালের 28শে ফেব্রুয়ারি ঠিক সেই জায়গায় মিসাইল ফেলল যেখানে আয়াতুল্লাহ খামেনেই দাঁড়িয়েছিলেন। এটা কোনো ভাগ্য বা কাকতালীয় ঘটনা ছিল না। এর পেছনে লুকিয়েছিল দশকের পর দশক ধরে চলা এক মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানব কিভাবে বিশ্বের সবচেয়ে জটিল এই অপারেশনটি সফল করা হলো। পারমাণবিক ডেডলক এবং মোসাদের সেই ঐতিহাসিক চুরি। ইরানে খামেনি ক্ষমতায় আসার পর থেকে 2017 সাল পর্যন্ত একটা অদ্ভুত ইঁদুর বিড়াল খেলা চলছিল। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করার জন্য ইসরায়েল যখনই কোনো ইরানি বিজ্ঞানীকে হত্যা করত, খামেনি তৎক্ষণাৎ নতুন বিজ্ঞানী নিয়োগ দিতেন। ইসরায়েল যদি কোনো পারমাণবিক স্থাপনা বোমা মেরে উড়িয়ে দিত, খামেনি সেই পুরো প্রোগ্রামটিকে অন্য কোনো গোপন লোকেশনে শিফট করে নিতেন। এর ফলে একটি ডেডলক পরিস্থিতি তৈরি হয়েছিল। ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ধীর হলেও তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না, কারণ খামেনিরই লিডারশিপ সেটা বারবার পুনর্গঠন করে নিচ্ছিল। সেই সময় পর্যন্ত ইসরায়েলের মূল লক্ষ্য খামেনিকে হত্যা করা ছিল না, বরং পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই ছিল প্রধান এজেন্ডা। কিন্তু 2018 সালের 31 জানুয়ারি এমন একটি ঘটনা ঘটে যা ইসরায়েলের পুরো স্ট্র্যাটেজি বদলে দেয়। তেহরানের সিরোবাদ এলাকার একটি সাধারণ গুদামে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির সমস্ত আসল নথিপত্র, ব্লুপ্রিন্ট এবং ডিজিটাল ডিস্ক অত্যন্ত গোপনে লুকিয়ে রেখেছিল। মোসাদের এজেন্টরা সেখানে হানা দিয়ে ব্লো টর্চ দিয়ে লোহার সেফ কেটে প্রায় আধা টন ওজনের নথিপত্র এবং ডিস্ক ট্রাকে করে চুরি করে ইসরায়েলে নিয়ে আসে। এই নথিগুলো খোলার পর ইসরায়েল জানতে পারে যে ইরান এমন কিছু গোপন আন্ডারগ্রাউন্ড বেস রয়েছে যার খবর স্যাটেলাইটেও ধরা পড়েনি। ইসরায়েলি ওয়ার ক্যাবিনেট বুঝতে পারে যতদিন খামেনি এবং তার কোর টিম অক্ষত থাকবে ততদিন পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে কোনো স্থায়ী সমাধান আসবে না। এখান থেকেই শুরু হয় খামেনিকে চিরতরে সরিয়ে দেওয়ার মূল পরিকল্পনা। পাস্তর স্ট্রিট কম্পাউন্ডের ভূগর্ভস্থ রহস্য। খামেনিকে মারা কোনো সাধারণ কাজ ছিল না। তিনি শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন পুরো ইরানের ক্ষমতার প্রতীক। তাকে হুট করে মারলে ফুল স্কেল ওয়ার বা বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার ঝুঁকি ছিল। আন্তর্জাতিক আইনের জটিলতা এবং বিশ্বজুড়ে রাজনৈতিক চাপ সামলানোর জন্য আমেরিকার সমর্থন এবং নিখুঁত ইন্টেলিজেন্সের প্রয়োজন ছিল। তাই ইসরায়েল এই পরিকল্পনায় একটি স্ট্র্যাটেজিক ডিলে নেয়। তারা মূলত দুটি কাজ একসাথে শুরু করে। 1. গ্রাউন্ড প্রিপারেশন। খামেনির রিয়েল টাইম লোকেশন, মুভমেন্ট প্যাটার্ন এবং সিকিউরিটি প্রোটোকলের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়। 2. ডিপ্লোম্যাটিক প্রিপারেশন। আমেরিকার সাথে রাজনৈতিক বোঝাপড়া তৈরি। ইরানের রাজধানী তেহরানের বুকে অবস্থিত পাস্তর স্ট্রিট কম্পাউন্ড ছিল খামেনিরই মূল বাসস্থান। এটি মোতাহারি কমপ্লেক্স নামেও পরিচিত। 30 একর জুড়ে বিস্তৃত এই এলাকাটি পৃথিবীর অন্যতম সুরক্ষিত দুর্গ। কম্পাউন্ডের ভেতরে কি কি ছিল? বাইত এর রাহবারি, খামেনেরই ঘর এবং মূল অফিস। ইমাম খামেনি হোসাইনিয়া, যেখানে তিনি সাধারণ মানুষদের সাথে দেখা করতেন। এর ঠিক পাশে রয়েছে ইরানি প্রেসিডেন্টের অফিস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং খামেনিরই ছেলে মোজতবা খামেনিরই অফিস। সামান্য দূরত্বে রয়েছে সুপ্রিম কোর্ট, মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্স এবং আইআরজিসির হেডকোয়ার্টার। তৃতীয় স্তর, ইনার সার্কেল। খামেনেরই ঘরের 500 মিটার মধ্যে কাজ করে। এর দায়িত্বে থাকে খামেনেরই নিজস্ব ওয়ালি এ আমার গার্ডস, যারা সরাসরি খামেনি ছাড়া আর কাউকে রিপোর্ট করে না। দ্বিতীয় ও প্রথম স্তর,
আনসার আল মাহদি, নবী আকরাম এবং আল জাহরার মতো এলিট ও সবচেয়ে বিশ্বস্ত বাহিনী পুরো এলাকা পাহারা দেয়। মোবাইল জ্যামার, ড্রোন প্রতিরোধী লোহার জাল এবং ফ্রিকোয়েন্সি ডিটেক্টরে মোড়ানো ছিল পুরো এলাকা। কিন্তু আসল রহস্য ছিল মাটির নিচে। এই কম্পাউন্ডের নিচে ছিল 5 কিলোমিটার দীর্ঘ একটি টানেল নেটওয়ার্ক, যা পুরো তেহরানের মাটির নিচের সাথে যুক্ত ছিল। এই বাংকারে নামতে 5 মিনিট লাগত। এর 8টি গোপন এন্ট্রি এবং এক্সিট গেট ছিল, যা উপরের সাধারণ বহুতল পার্কিং, স্কুল, টিকাদান কেন্দ্র, মসজিদ এবং শহীদ সুরাইদি মেডিকেল সেন্টার নামক হাসপাতালের নিচে গিয়ে খুলত, যাতে কেউ সহজে সেখানে অ্যাটাক করতে না পারে। সাইবার পেনিট্রেশন এবং স্যাটেলাইট ট্র্যাকিং। মোসাদ এবং সিআইএ এই দুর্ভেদ্য দুর্গে ঢোকার জন্য মাল্টি লেয়ার্ড ইনফিলট্রেশন স্ট্র্যাটেজি ব্যবহার করে। প্রথমে তারা হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে কম্পাউন্ডের ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং ক্লিনারদের মধ্যে নিজেদের এজেন্ট প্ল্যান করে। এমনকি কম্পাউন্ডের ভেতরের ময়লা আবর্জনা ল্যাবে নিয়ে অ্যানালাইসিস করা হতো। কিন্তু সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল সাইবার অ্যাটাক। ইরান তাদের পুরো কম্পাউন্ড এবং তেহরানের রাস্তায় চীনের তৈরি থিয়ানডি এবং হিক ভিশন কোম্পানির হাজার হাজার সিসিটিভির ক্যামেরা লাগিয়েছিল। কিন্তু এই ক্যামেরাগুলোর সিস্টেমে একটি রিমোট কোড এক্সিভিশন বাগ ছিল। ইসরায়েলের সাইবার ইউনিট 8200 এই সুযোগটি নেয়। তারা ক্যামেরাগুলো হ্যাক করে লাইভ ফিড সরাসরি তেল আবিবে পাঠানো শুরু করে। ওপর থেকে ইসরায়েলের ওফেক 13 এবং ওফেক 16 স্যাটেলাইট এবং আমেরিকার KH-11 কেইহোল স্যাটেলাইট 24 ঘন্টা নজরদারি চালাচ্ছিল। আমেরিকার স্যাটেলাইটগুলো এতটাই শক্তিশালী ছিল যে 500 কিলোমিটার ওপর থেকে গাড়ির নাম্বার প্লেট এবং ভবনের ছাদের অ্যান্টেনার নিখুঁত ছবি তুলে নিত। আর ছিল ওরিয়ন স্যাটেলাইট, যা IRGC অফিসারদের ওয়াকি টকি এবং স্যাটেলাইট ফোনের প্রতিটি সিগন্যাল ট্র্যাক করে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অবস্থিত CIA এর গোপন বেস পাইন গ্যাপ এর প্রসেস করার জন্য পাঠাতো। ইরানের কাউন্টার মেজার। ইরানও বোকা ছিল না। 2023 সালের মধ্যে খামেনির সিকিউরিটি টিম কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বা সিগন্যাল ছড়ায় এমন ডিভাইস রাখা নিষিদ্ধ করে দেয়। সুপ্রিম কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানিকে যখন বাংকারে নেওয়া হতো, তখন তার চোখে পট্টি বাঁধা থাকত। স্যাটেলাইটের নজর এড়াতে তারা পুরো কম্পাউন্ডে ফাইবার অপটিক কেবল বসিয়েছিল, যার ভেতর দিয়ে ডেটা আলোক গতিতে পাস হতো। ফলে ওরিয়ন স্যাটেলাইটও তা ধরতে পারত না। 2023-এর ট্রিপিং পয়েন্ট এবং AI এর প্রবেশ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। এটি ছিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির টার্নিং পয়েন্ট। ইসরায়েলের পুরো দায় ইরানের ওপর চাপায় এবং খামেনিকে এলিমিনেট করার পরিকল্পনা এক্সিকিউশন মোড়ে নিয়ে যায়। মোসাদ এজেন্টের সংখ্যা দ্বিগুণ করা হয়। এত বছর জমানো লাখ লাখ জিবি ডেটা, সিসিটিভি ফুটেজ, স্যাটেলাইট ইমেজ এবং ফোন কলের রেকর্ড কোনো মানুষের পক্ষে বিশ্লেষণ করা অসম্ভব ছিল। এর জন্য প্যালান্টিয়ার কোম্পানির তৈরি এবং পেন্টাগনের ব্যবহৃত মেভেন স্মার্ট সিস্টেম নামক একটি ক্লাউড AI ব্যবহার করা হয়। এই AI সিস্টেম মাত্র 90 মিনিটে 98.7% অ্যাকুরেসি সহ খামেনির প্যাটার্ন অফ লাইফ বের করে ফেলে। কোন ড্রাইভার কটে গাড়ি বের করে, সিকিউরিটি চিপের শিফট কখন বদলি হয়, বিপদের সময় খামেনি কোন গেট দিয়ে কোন বাংকারে যান, এমনকি খামেনির হাঁটার স্টাইল এবং বডি পোশ্চার কেমন, সব কিছু AI নিখুঁতভাবে প্রেডিক্ট করে দেয়। ট্রাম্পের জয় এবং চূড়ান্ত গ্রিন সিগন্যাল। ইসরায়েলের সব প্রস্তুতি সম্পন্ন হলেও আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের উপর সরাসরি হামলার পক্ষে ছিলেন না। 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে রয়টার্সের রিপোর্টে বলা হয়, বাইডেন ইসরায়েলকে স্পষ্ট ওয়ার্নিং দিয়েছিলেন যে আমেরিকা কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবেন না। তাই ইসরায়েল 2024 সালের নভেম্বর মাসের US প্রেসিডেন্সিয়াল ইলেকশন পর্যন্ত অপেক্ষা করে। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। ট্রাম্পের সবচেয়ে বড় ফান্ডারদের একজন ছিলেন প্রো ইসরায়েল বিলিয়নিয়ার মিরিয়াম অ্যাডেলসন। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা জানতেন ট্রাম্প এবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে 2025 সালের 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করে।
আমেরিকা তাদের ফাইটার জেট পাঠায় এবং যৌথ বিমান হামলা শুরু করে। এই হামলার সময় খামেনি তার পরিবার সহ তেহরানের উত্তর পূর্বের লাভিজান আন্ডারগ্রাউন্ড বাংকারে শিফট হন, যা হেভি বাংকার বাস্টার মিসাইলের আঘাতও সহ্য করতে পারত। বাংকারের ভেতর থেকে খামেনি একটি 9 মিনিটের ভিডিও বার্তা রিলিজ করেন, যার কোয়ালিটি ইচ্ছে করেই খুব খারাপ এবং ব্লার রাখা হয়েছিল, যাতে সিআইএর ভেতরের জেনারেটরের আওয়াজ বা ভেন্টিলেশনের ফ্রিকোয়েন্সি শুনে বাংকারের গভীরতা মেপে অ্যাটাক করতে না পারে। ইসরায়েল তখন ট্রাম্পকে খামেনিকে মারার জন্য রাজি করার চেষ্টা করলেও ট্রাম্প 17 জুন তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করেন, আমরা জানি খামেনি কোথায় আছে, কিন্তু আপাতত আমরা তাকে মারছি না। এরপর সাময়িকভাবে বিমান হামলা বন্ধ হয়। 28 ফেব্রুয়ারি 2026 দ্য ফাইনাল স্ট্রাইক। 2025 সালের নভেম্বর মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ডিফেন্স মিনিস্টার, মোসাদ চিফ এবং আইডিএফ ইন্টেলিজেন্স হেডের সাথে একটি অতি গোপন মিটিংয়ের সিদ্ধান্ত নেন যে 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে খামেনিকে শেষ করা হবে। 2026 সালের 23 ফেব্রুয়ারি মোসাদ একটি গোল্ডেন ইন্টেলিজেন্স পায়। তথ্য আসে যে 28 ফেব্রুয়ারি রাতে খামেনি তার শীর্ষ 40 জন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তার সাথে একটি হাই লেভেল মিটিং করবেন, কিন্তু মিটিং বাংকারে হবে নাকি মাটির উপরে তা নিশ্চিত ছিল না। 27 ফেব্রুয়ারি বিকেলে দুটি চূড়ান্ত তথ্য আসে। 1, মিটিং বাংকারে নয়, বরং মাটির উপরে বাইত এ রাহবারি ভবনে হবে। 2, মিটিংয়ের সময় রাত থেকে পরিবর্তন করে সকালে করা হয়েছে। 27 ফেব্রুয়ারি বিকেল 3:38 ইসরায়েল এই তথ্য আমেরিকার সাথে শেয়ার করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে এলিমিনেট করার চূড়ান্ত অনুমোদন দেন। 28 ফেব্রুয়ারি 2026 সকাল 7:30 ইসরায়েলের নেভাটিম এয়ারবেস থেকে F-35 এবং F-15 ফাইটার জেট আকাশে ওড়ে। একই সময়ে মধ্যপ্রাচ্যের মার্কিন বেসগুলো থেকেও মার্কিন যুদ্ধবিমান তেহরানের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে খামেনি বাংকার থেকে উপরে উঠে আইআরজিসি চিফ মোহাম্মদ বাকর, কোদস ফোর্সের জেনারেল ইসমাইল কানি সহ 40 জন টপ অফিসারের সাথে মিটিং শুরু করেন। ইসরায়েল হ্যাকড পার্কিং ক্যামেরার মাধ্যমে নিশ্চিত হয় যে সবাই ভেতরেই উপস্থিত আছেন। সকাল 7:50 জেটগুলো ইরানের আকাশ সীমায় ঢোকার সাথে সাথেই পাস্তুর স্ট্রিট কম্পাউন্ডের আশপাশের সমস্ত মোবাইল টাওয়ার জ্যাম করে দেওয়া হয়। গার্ডদের ফোনে নেটওয়ার্ক গায়েব হয়ে যায়। তথ্যের আদান প্রদান সম্পূর্ণ থমকে দাঁড়ায়। এয়ার ডিফেন্স ধ্বংস করার কৌশল। ইরানের আকাশ সুরক্ষায় ছিল রাশিয়ার তৈরি S-300 এবং নিজস্ব বাভার 373 সিস্টেম, কিন্তু ইসরায়েলের ইউনিট 8200 আগেই ইরানের সাপ্লাই চেইনে ঢুকে এই এয়ার ডিফেন্সের সিস্টেমে কিছু স্লিপার ম্যালওয়্যার ঢুকিয়ে দিয়েছিল। ঠিক এই সময়ে ম্যালওয়্যারগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হয়। রাডার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাকআপ হিসেবে পার্সিয়ান গালফে থাকা মার্কিন নৌবাহিনীর EA-18G গ্রোউলার ইলেকট্রনিক যুদ্ধবিমান থেকে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছড়ানো হয়। একই সাথে আগে থেকে ইরানের ভেতরে স্মাগল করে রাখা হাজার হাজার ছোট ছোট ড্রোন অ্যাক্টিভেট হয়ে S-300 রাডারগুলোকে সশরীরে উড়িয়ে দেয়। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ কলাপস করে। সকাল 9:40 দ্য স্ট্রাইক। ফাইটার জেটগুলো কোনো বাধা ছাড়াই পাস্তুর স্ট্রিটের ঠিক ওপরে পৌঁছায়। একদম পিন পয়েন্ট লোকেশনে 30টিরও বেশি ব্লো স্প্যারো হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করা হয়। এই মিসাইলগুলো প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, তারপর শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে এসে খামেনির মিটিং রুমের উপর আছড়ে পড়ে। পুরো ভবনটি ধুলোয় মিশে যায়। অন দ্য স্পট খামেনি, তার মেয়ে, জামাতা এবং শীর্ষ কর্মকর্তারা নিহত হন। বিশ্বাসঘাতক হামলার ঠিক 12 মিনিট পর ইরানের নাগরিকদের ফোনে থাকা একটি জনপ্রিয় ধর্মীয় অ্যাপ সাবা, যা নামাজের সময় জারাতো এবং মোসাদ সিআইএ দ্বারা হ্যাক ছিল, সেটির মাধ্যমে কোটি কোটি মানুষের মোবাইলে নোটিফিকেশন আসে, সাহায্য পৌঁছে গেছে। এর কিছুক্ষণ পর আরেকটি নোটিফিকেশন ইরানি আর্মিকে আত্মসমর্পণ করতে বলা হয়। এই হামলায় খামেনিরই পুরো টিম মারা গেলেও তার ছেলে মোজতবা খামেনি
অর্থাৎ যিনি বর্তমানে ইরানের সুপ্রিম লিডার হয়েছেন, অলৌকিকভাবে বেঁচে যান। কারণ মিটিং শেষ হওয়ার ঠিক কয়েক মিনিট আগে তিনি পাশের একটি বিল্ডিংয়ে চলে গিয়েছিলেন। যদিও তিনি গুরুতর আহত হন, কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। বড় প্রশ্ন, ভেতরের মানুষটি কে ছিল? এত নিখুঁতভাবে বাংকারের মিটিং ওপরে নিয়ে আসা এবং টাইমিং মেলানো কোনো ইনসাইডারের সাহায্য ছাড়া অসম্ভব। সন্দেহের তীর ওঠে কোস্ট ফোর্সের জেনারেল ইসমাইল কানির দিকে। এর আগেও 9 বার যেখানেই ইসরায়েলি অ্যাটাক হয়েছে, তিনি ছাড়া বাকি সবাই মারা গেছেন। এই হামলার পর ইরানের এজেন্সিগুলো তাকে গ্রেপ্তার করে। তবে সবচেয়ে মজার বিষয় ছিল, হামলার পর মোসাদ তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করে জানায়, ইসমাইল কানি আমাদের এজেন্ট নন। অনেকে মনে করেন এটি কানিকে আরও বেশি ফাঁসানোর জন্য মোসাদের একটি মনস্তাত্ত্বিক চাল ছিল। এমনকি খামেনির মৃত্যুর পর তার জানাজার তারিখ ও সময় বারবার পরিবর্তন করতে হয়েছিল এবং লাশটি -ডিগ্রিতে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল। কারণ ইরানের ভয় ছিল জানাজার বিশাল জমায়েতের উপর ট্রাম্প হয়তো কোনো বড় বোমা ফেলে দেবেন না তো। এই ছিল ইতিহাসের অন্যতম জটিল এবং হাইটেক অ্যাসাসিনেশন অপারেশনের গল্প। ধন্যবাদ।